একটা দল 40 বছর পর বিশ্বকাপে, ইরাক সেই 1986 পর আরও একবার বিশ্বকাপের মঞ্চে, এবং তাদের টেনে তুলেছেন অস্ট্রেলিয়ান একজন কোচ গ্রাহাম আর্নল্ড। সেই সব গল্প নিয়ে রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি, এবং আপনাকে ওয়েলকাম করছি জামাল ভুঁইয়া। ইরাক ভার্সেস নরওয়ে, ফ্রান্স সেনেগালের ওই গ্রুপে আরও একটা ম্যাচ আপ আজকে রাতেই বস্টন স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রে, বাংলাদেশ সময় এই ভোর 4টা বাজে। হয়তো অনেকেই জেগে থাকবেন। ইরাকের সমর্থকেরা বা ইরাকের যত মানুষ আছেন পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে, তারা আলাদা করে জেগে থাকবেন এই ম্যাচের জন্য। না, অল আইজ অন দ্য টিম, কারণ আপনি যারা বলছেন অনেক বছর পর দে ইন দ্য ওয়ার্ল্ড কাপ अगेन। সো আই থিংক আজকে সবার জন্য অফ হবে, মানে অফ ডে, সবাই কোনো কাজ হবে না, মানে পুরা দেশ তো লড়াইবে। সো ইটস আ সেলিব্রেশন ডে ফর দ্য ইরাকিস, and also they should be proud কারণ এই কান্ট্রি this country has been through so many things last 30 বছর. So for them to play in a World Cup is history. এই গ্রাহাম আর্নল্ডের সঙ্গে তো আপনার পরিচয় হয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে, ডাগ আউটে তিনি দাঁড়িয়েছিলেন। কিছু মনে আছে কি? খুব একটা স্মৃতি না, ওনাকে দেখলাম, বাট এত ওনার সাথে এত ইয়ে হয় না, কারণ উনি তো অপোনেন্ট ছিল। আমরা একটু যুক্তরাষ্ট্র থেকে রিফাত মাসুদকে যুক্ত করে নেই। এই রিফাত মাসুদের কাছে অনেক ধরনের আন্ডারডগ স্টোরি থাকে। রিফাত মাসুদ, আজকে কি গল্প আপনি আমাদের শোনাবেন? প্লিজ গো ফরওয়ার্ড। একটা মজার গল্পই বলি, মানে ইরাককে নিয়ে। ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড যিনি এখন বিশ্বকাপ পর্যন্ত পৌঁছে গেছেন। তার বিশ্বকাপের যাত্রাটা এবার শুরু হয়েছিল বাংলাদেশকে হারিয়ে। ইন্টারেস্টিং, তাই না? মানে গ্রাহাম আর্নল্ডের বিশ্বকাপ কোয়ালিফাই যখন শুরু হয় তখন তিনি কোচ ছিলেন অস্ট্রেলিয়ার, যে অস্ট্রেলিয়াকে নিয়ে তিনি গতবার বিশ্বকাপের রাউন্ড অফ 16 পর্যন্ত চলে গেছিলেন আর্জেন্টিনার কাছে, ইভেনচুয়াল চ্যাম্পিয়নদের কাছে তিনি হেরে বাদ পড়েছিলেন। সেই গ্রাহাম আর্নল্ড ইরাককে নিয়ে পরে ওয়ার্ল্ড কাপে পৌঁছে গেছেন, এবং সেই ইরাক যারা প্লে অফ উতরে ওয়ার্ল্ড কাপে গেছে, এইটার বেশ বড় একটা কৃতিত্ব আসলে এই কোচকে দিতে হবে, গ্রাহাম আর্নল্ডকে। তিনি পুরোটা সময়, মানে ইরাক এমন একটা সময় গেছে যখন ফেব্রুয়ারির মাঝামাঝি সময় যখন যুদ্ধ শুরু হলো ইরান এবং ইউএসের ভেতরে, একদম যুদ্ধাবস্থা, তখন ইরাকের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের যে প্লে অফ ম্যাচ, সেই ম্যাচ খেলতে যাওয়া না যাওয়া নিয়ে প্রশ্ন ছিল। সেই প্রশ্ন থাকা অবস্থায় যে ধোঁয়াশা ছিল, সেই সময় গ্রাহাম আর্নল্ড ওয়াজ সো ভোকাল, এবং তিনি পুরো বিশ্বে আসলে সেই সমর্থনটা নেওয়ার চেষ্টা করছেন যাতে নিরাপদে তার ফুটবলাররা খেলতে যেতে পারে। একদমই প্লেয়ারদের কোচ, এবং প্লেয়াররা তার জন্য জান দিয়ে দেয়, এবং এই জান দিয়ে দেওয়ার ব্যাপারটা অনেক সময় টোটকা হিসেবে কাজ করে। অনেক ধন্যবাদ রিফাত মাসুদ আপনাকে। যে গল্প রিফাত মাসুদ বলছিলেন, 28 মাস 21টা ম্যাচ, তারপর 4টা রাউন্ড মিলিয়ে সবশেষ 117 মিনিট ওই পেনাল্টি শুট আউট, এরপরে বলিভিয়াকে হারিয়ে ইরাক বিশ্বকাপে। ইরাকের একটা গল্পে, এই গল্পে একটা খুব বাজে একটা আঘাতও আছে। ইরাকের যে এই ঐতিহাসিক বিশ্বকাপ যাত্রা, এখানে তাদের ফটোগ্রাফারকে ঢুকতে দেয়া হয়নি ইউএসএতে। এই জিনিসটা আসলে কতটুকু হ্যাম্পার করবে? কারণ অনেকগুলো ছবি থেকে বঞ্চিত হবে ইরাকের ফুটবল সমর্থকেরা। না, এটা তো মোমেন্টস না, ওই ফটোগ্রাফার তো দরকার, কারণ উই ক্রিয়েট মোমেন্টস অল দ্য টাইম। সো একটা ফটোগ্রাফার অবশ্যই থাকতে হবে এই টিমের সাথে, এত বছর পরে কোয়ালিফাই করছে, আর ফটোগ্রাফার না ঢুকতে পারে, মানে ইটস actually one of the most important people না। সো আমি এখনো জানি না ওরা কি করবে এই সিচুয়েশন নিয়ে, বাট ইটস ভেরি আনফরচুনেট। প্রেস কনফারেন্সে অনেক কথাই এই গ্রাহাম আর্নল্ড বলেছেন। দেশের কালচার, কিভাবে তিনি ইরাককে ভালোবেসেছেন, ইরাকের মানুষের ফুটবল পাগল যেই স্বভাবটা, সেটাও তিনি বলেছেন। যে 45-46 মিলিয়ন পিপল এই ফুটবল নিয়ে একেবারে পাগল। আমাদের দেশের মতোই অবস্থা, যদি আমাদের দেশের সংখ্যাটা হয়তো আরও বেশি জনসংখ্যা। ইউ ক্যান সি when you speak to people that all they've ever wanted is qualification, মানে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফিকেশন। এই ওয়ার্ল্ড কাপটা এমন কিছু যেটা সারা জীবন মনে রাখবে ওই ইরাকের জনগণ। নাও ইটস টাইম টু শো দ্য ওয়ার্ল্ড হোয়াট উই হ্যাভ গট। মানে ইরাক নাথিং টু লুজ, এমন একটা মেন্টালিটি নিয়ে বিশ্বকাপ যাত্রাটা শুরু করছে। আর তাদের প্রতিপক্ষ নরওয়ে, দ্য মাইটি নরওয়ে, হালান্ড, ওডেগার্ড, এত এত স্টার প্লেয়ার্সদের তাদের ডিল করতে হবে। ইরাকের মনোবল, আসলে মনোবল দিয়ে কতদূর একটা ফুটবল ম্যাচ জেতা যায় জামাল? না, অফকোর্স আপনি বলছেন নাথিং টু লুজ, বাট আই থিঙ্ক গ্রেহাম যখন কোয়ালিফাই করছে, এখন উনি বলবে উই হ্যাভ এভরিথিং টু লুজ, কারণ
they want to prove something now. They want to shock the world. They want to have a great result. So for him, of course, qualify is the first step. Is done. Now we have to look at the second step. Second step key. We have to qualify for the round of 32. Qualify করতে পারে for the round of 32. They have to get at least 1 point আজকের জন্য। অ্যাট লিস্ট 1 পয়েন্ট। নরওয়ে, যাদেরকে নিয়ে আলাদা করে কথা না বললেই নয়, তারা অনেক বছর পরে, 28 বছর পরে বিশ্বকাপের মঞ্চে ওয়ান অফ দ্য 2 ম্যাচেস টু উইন অল কোয়ালিফায়ার্স, মানে ইন ইউরোপ, মানে 2 টিমস, মানে এই ইউরোপিয়ান অঞ্চল থেকে যে কোয়ালিফায়ারগুলো খেলা হয়েছে, নরওয়ে তার ভেতরে 2টা দলের ভেতরে একটা দল যেটা 8টাতে 8টাই জিতেছে। এবং জামাল, এই বিশ্বকাপে যে ইতালি নাই, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, সেখানে একটা বড় সড় অবদান এই নরওয়ের। তারা 2 লেগ মিলিয়ে ইতালিকে হারিয়েছে 7-1 ব্যবধানে। হালান্ডের যে গোল সংখ্যা, আপনি মানে অলরেডি তো অল টাইম টপ স্কোরার, 50 ম্যাচে 55টা গোল। এই হালান্ডকে আপনি কিভাবে থামাবেন? Haaland, of course, in moment should have was the best number 9 with Harry Kane, no, without doubt. So Haaland কে ওইখানে তো মিনিমাম 2টা ডিফেন্ডার দরকার আছে। সো এইটা নিয়ে গ্রেহাম কিভাবে সলভ করতে পারবো, এটা একটা ভালো প্রশ্ন। বাট হল্যান্ডের সাথে শোলাক আছে, যেটা খেলে অ্যাটলেটিকো মাদ্রিদ। তারপর ওডেগার্ড ইজ দি নিউ ভার্সন, আমরা বলি লাইক কেভিন ডি ব্রুইন, মানে উনি ম্যাক্সিমাম অ্যাসিস্ট করে এই টিমে। সো হল্যান্ড কিভাবে ডিফেন্ড করতে হবে, হল্যান্ডকে সাইডে বসে, এটা একটা ভালো প্রশ্ন। বাট if you want something out of this game, stop Haaland. স্টপ হালান্ড। ইরাকের ওভারঅল ফর্মটা দেখা জরুরি। ইরাকও তো আসলে মানে মজা করার জন্য বিশ্বকাপে আসেনি, তবে এই বিশ্বকাপের সব থেকে শেষ দলটা হিসেবে বিশ্বকাপে কোয়ালিফাই করা দলটার নাম এই ইরাক। তারা বলিভিয়াকে হারিয়েছে ইন্টার কনফেডারেশন প্লে অফ ফাইনালে, যেই প্লে অফ ফাইনালটা খেলা নিয়ে অনেক সমস্যা ছিল, দুবিধা ছিল। রিফাত মাসুদ যেমনটা বলছিলেন, 21টা ম্যাচ তারা খেলেছে কোয়ালিফাইং রাউন্ডগুলোতে, মোর দ্যান এনি সাইডস এভার। আর দ্য স্টোরি অফ আয়মান হোসেন, ওয়ান অফ দ্য টপ 5 স্কোরার্স, এই যে তাদের দলেও একজন এরলিং হালান্ড আছেন, তার কাহিনীটা ভিন্ন, অনেকটাই ভিন্ন। এরলিং হালান্ড তো তার বাবা ফুটবলার ছিলেন, সুন্দর জীবনযাপন করেছেন, কিন্তু এই আয়মান হুসেন, তার বাবা মারা গিয়েছিল সেই আল কায়দার অ্যাটাকে। এমন একটা জোনে তিনি বড় হয়েছেন যে ইউএসএ আর ইরাক যুদ্ধের সময় খুব বাজে অবস্থা ওখানে। তার ভাইকে অ্যাবডাক্ট করে নিয়ে গেছে, মানে তুলে নিয়ে গেছে, অপহরণ করে নিয়ে গিয়েছিল আইএস, মানে আরও একটা জঙ্গি সংগঠন বা যাই হোক, কোট আনকোট। সেই প্রসঙ্গে আমরা না যাই। সেই আয়মান হুসেন বিশ্বকাপে আসছেন। বিশ্বকাপে আসার আগে ইন্টার কনফেডারেশন প্লে অফ ফাইনালের উইনিং গোলটাও তিনি দিয়েছেন। What a story, What a story, right? So actually Ayman Hussein, maybe after 10-15 years, maybe ওনার জন্য একটা মুভি করতে পারি, কারণ ইটস এক্সট্রাঅর্ডিনারি যে জায়গা উনি ছিলেন আর এখন কোন জায়গা আছে। So now he's like he's a hero in Iraq না, কারণ we don't see this story so much, but Ayman is a name to be remembered. এই যে ইরাকের দলটাতে গ্রাহাম আর্নল্ড অনেকটা ফাদার ফিগারের মতো কাজ করেন। সব প্লেয়ারদের বলেছেন যে আমি তোমার বাবার মতো আর তোমরা আমার ছেলের মতো। সবার মাঝখানে অনেক খুব ভালো সম্পর্ক। তিনি যখন প্রথমে এই স্কোয়াডটাতে এসেছেন, দেখেন সবাই খুব সোশ্যাল মিডিয়ায় অবসেসড, সোশ্যাল মিডিয়া চালাতে খুব ভালোবাসেন। সবাইকে বন্ধ করে দিলেন সোশ্যাল মিডিয়াটা। তারপরে একটা কঠোর পিতার মতো সবাইকে শাসন করে এই বিশ্বকাপ পর্যন্ত নিয়ে আসলেন। আপনি কি মনে করেন যে কোচের সঙ্গে প্লেয়ারদের, ফুটবলারদের এমন একটা সম্পর্ক থাকাটা আসলে কতটা জরুরি, বা এটার কি কখনো নেগেটিভ সাইড থাকতে পারে? যে রিলেশনশিপ উনি ক্রিয়েট করছে, উনি আপনি বলছেন মানে ইউ হ্যাভ টু সি মি লাইক আ ফাদার। তো আমরা হাউ ইজ আওয়ার রিলেশনশিপ টু আওয়ার ফাদার, সবসময় রেসপেক্ট থাকে না? এক্স্যাক্টলি। সো এই রেসপেক্ট উনি এটা বিল্ড আপ করছে, সো দে ওয়ান্ট টু ডাই ফর হিম না। So এবার ওরা খেলে, they want to die for not only the country but also for the coach. They're giving more than everything for this coach. So he has put that mentality into the players. মেন্টালিটি। আর ওদিকে হালান্ড, ওডেগার্ডরা তো জেকে বসবেন ইরাকের ওপর। একটা লো ব্লক ইরাককে আমরা দেখবো হয়তো, যে ইরাক খুব ভালো করেই জানে কিভাবে আক্রমণগুলো থামাতে হবে, কিন্তু দেখা যাক 90 মিনিটে তারা পারে কিনা সেটা কাজটা করে দেখাতে। আপনার প্রেডিকশন জামাল?
আপনি ইতোমধ্যে টি স্পোর্টসে অনেক বেশি ফেমাস হয়ে গেছেন। না, আমি Prediction এর দিক আই দিয়ে। থিংক প্রেডিকশন হবে 2-1। 2-1 হ্যাঁ, মানে নরওয়ে জিতবে। নরওয়ে জিতবে। জামাল তার প্রেডিকশন দিয়ে দিয়েছেন। আর ইরাক আর নরওয়ে ম্যাচে আপনাদের প্রেডিকশন কি আপনারাও জানাতে পারেন। আর রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানে চোখ রাখতে হবে নিয়মিত সব ম্যাচের এরকম আপডেট আর গল্প জানতে হলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.